আচ্ছা, চলো শুরু করি। যে নিউটনীয় বলবিদ্যা থেকে এবছর 2026 সালে এইচএসসি পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে। আজকে এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করতেছি আমরা। এখানে ক খ নিয়ে কোনো কথা বলছি না, শুধু আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্ন নিয়ে, এই দুইটা প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, উদ্দীপকটা আগে একটু দেখে নিই। যে এই চিত্র দেয়া আছে, একটি নিরেট সিলিন্ডারের দৈর্ঘ্য 160 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। এ বি সিলিন্ডারের ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ। ওকে, এই যে এবি এটা সিলিন্ডারের ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ, এবং এবি ও সিডি পরস্পর সমান্তরাল। ওকে, সিলিন্ডারটি সিডি অক্ষের সাপেক্ষে মিনিটে 120 বার ঘোরানো হলো। পরবর্তীতে সিলিন্ডারটিকে গলিয়ে 30 সেন্টিমিটার ব্যাসার্ধের ও সমভরের একটি বৃত্তাকার চাকতি বানিয়ে চাকতিটিকে তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরানো হলো। আচ্ছা, এখানে বলা নাই যে ভর কেন্দ্রগামী কোন অক্ষের সাপেক্ষে। ভর কেন্দ্রগামী দুইটা অক্ষ হইতে পারে, লম্ব অক্ষ হইতে পারে অথবা বেশগামী অক্ষ হইতে পারে। আচ্ছা, আমরা সমাধান করার চেষ্টা করি, তারপর দেখতেছি। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে, উদ্দীপকে সিডি অক্ষের সাপেক্ষে সিলিন্ডারটির জড়তার ভ্রামক নির্ণয় করে। আচ্ছা, আমরা যদি একটু ট্রাই করি বিষয়টাকে। ওকে, দেখো এখানে বলছে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আচ্ছা, জড়তার ভ্রামক আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে জেনেছি যে যদি ভর কেন্দ্রগামী কোনো অক্ষ আমরা না পাই এবং তার সমান্তরালে কোনো অক্ষ পাই, তাহলে সেটার জন্য আমরা জড়তার ভ্রামক জানি কি, যেমন আচ্ছা, যদি আমরা ভর কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক বের করি, তারপরে সিডি অক্ষের সাপেক্ষে বের, মানে অর্থাৎ আই সিডি হবে আই জি প্লাস এম এইচ স্কোয়ার। এটা আমরা মোটামুটি সবাই জানি যে সমান্তরাল অক্ষ উপপাদ্য থেকে এই জিনিসটা আসে। আচ্ছা, এখান থেকে আইজিটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে আসো প্রথমে আমরা আইজি যেটা আছে এটা বের করি। আচ্ছা, এখানে দেওয়া আছে এম এর মান 3 কেজি, এবং এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা দেওয়া আছে 60 সেন্টিমিটার, অর্থাৎ 0.6 মিটার। ওকে, তাহলে এবার আমরা আইজিটা বের করে দেখি। আইজিটা কি? আইজি, এই জায়গায় সমস্যা হয়েছে অনেক স্টুডেন্টের, যে ওরা এই জিনিসটাকে একটা দণ্ড বা রডের সাথে কল্পনা করছে, কিন্তু আমরা আমাদের বইতে যেটা দেয়া আছে দণ্ড বা রডের যেটা জড়তার ভ্রামকের সূত্র, সেটা হচ্ছে ml²/12। ওরা সরাসরি ml²/12 হচ্ছে এই এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হিসাবে হচ্ছে, কিন্তু দণ্ড বা রড যেটা আছে এটার জড়তার ভ্রামকের যে সূত্রটা আছে সেখানে কিন্তু এর প্রস্থ হিসাব করা হয় না, শুধু দৈর্ঘ্যটাই হিসাব করা হয়েছে। এখানে কিন্তু এই সিলিন্ডারের একটা ব্যাসার্ধ দেয়া আছে, সিলিন্ডারের ব্যাসার্ধ মনে হয় 40 সেন্টিমিটার দেয়া আছে। হ্যাঁ, 40 সেন্টিমিটার ব্যাসার্ধ দেয়া আছে, মানে আর ইজ ইকুয়াল টু 0.4 মিটার এরকম দেয়া আছে। তাহলে এখানে সূত্রটা একটু হালকা চেঞ্জ হবে, মানে সূত্রটা হচ্ছে গিয়ে তখন হবে ml²/12 প্লাস mr²/4। এটা হবে গিয়ে ওর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আচ্ছা, যদি এটা নিয়ে কনফিউশন থাকে, মানে এই জিনিসটা এক্সট্রা কেন এড হলো, এটা ওর যে ব্যাসার্ধ যেটা আছে ওই ব্যাসার্ধ কারণে এড হয়েছে, আর এটা তো দণ্ডের জন্য আমরা জানি। আচ্ছা, একটু যদি আমরা দেখার চেষ্টা করি যে এই জিনিসটা কেন এড হইলো এবং কিভাবে এটা মানে ফিল নিয়ে বিষয়টা বুঝতে পারি, তাহলে চিন্তা করো তো, আমরা প্রথমে এই হিসাব করি যে এই দণ্ডটা যেটা আছে এটা কোনো ব্যাসার্ধ নাই, মানে দৈর্ঘ্যের সাথে কম্পারেবল না এর ব্যাসার্ধটা, তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এখন চিন্তা করো যে একটা কি বলি আমি, চিন্তা করো তো এই একটা ডিস্ক মনে করো, চাকতি, এই চাকতিটা এই অনেকগুলো চাকতি মিলে এই নিরেট সিলিন্ডারটা তৈরি হয়েছে।
ঠিক আছে না? তাহলে এই এবি যে অক্ষটা আছে, এই এবি অক্ষটা এই চাকতির কোন দিকে আছে? একটু মানে চিন্তা করতে পারতেছো যে এই চাকতিটার এই ঠিক এই বরাবর, চাকতিটার এই ঠিক এই বরাবর, মানে ভর কেন্দ্র দিয়ে গেছে। কিন্তু এই ভর কেন্দ্রটা কিন্তু লম্ব অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্র না। মানে চিন্তা করো, এটা যদি এরকম একটা ইয়ে হইতো তাহলে এখান থেকে এই দিক বরাবর উঠতো আর নিচ থেকে এই দিক বরাবর বের হইতো। এরকম যদি হইতো তাহলে আমরা বলতাম যে এটা লম্ব অক্ষের সাপেক্ষে, এর ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। কিন্তু এখানে ঘুরতেছে ভিন্নভাবে। মানে মনে করে এখানে যদি আমরা একটা চিন্তা করি, এখানে যদি একটা অক্ষ চিন্তা করি, তাহলে এটা কিন্তু ঘুরতেছে এরকম ভাবে, এটা এরকম ভাবে ঘুরতেছে। অর্থাৎ ভর কেন্দ্রগামী হলেও কিন্তু এটা লম্ব অক্ষগামী না। তাহলে এই অক্ষের সাপেক্ষে, মানে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হিসাব করতে হবে। এটাই হচ্ছে গিয়ে এর ব্যাসার্ধের কারণে জড়তার ভ্রামক আর কি। তাহলে একটু চিন্তা করো তো, এই যে অক্ষ যার সাপেক্ষে উঠছে, এটা ওর ব্যাস দিয়ে গমনকারী অক্ষ না? তাহলে আরেকটা অক্ষ যদি আমরা এটা কল্পনা করি, যদি এটা হয় এক্স অক্ষ আর এটা হয় ওয়াই অক্ষ, আর জেড যদি আমি একটা অক্ষ চিন্তা করি, মানে একটু ভিজুয়ালাইজ করো, চেষ্টা করো, এটা যদি আমি ধরি জেড অক্ষ, তাহলে ভর কেন্দ্রগামী অক্ষটা যদি একটা কয়েন তোমরা হাতে নাও, 5 টাকার বা 2 টাকার একটা কয়েন হাতে নাও, তাহলে এর ব্যাস দিয়ে গমনকারী দুইটা অক্ষ হইতেছে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আর এর ঠিক মাঝখান থেকে উপর দিকে বা নিচ দিয়ে যে অক্ষটা গেছে, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। আমরা কিন্তু কোনো চাকতির এই ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা জানি। এই যে আই জেড ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্রটা আমরা জানি, কি জানি? হাফ এম আর স্কয়ার। এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। আবার চিন্তা করো, এখন তাহলে ঘুরতেছে না তো এটা লম্ব অক্ষের সাপেক্ষে, এটা ঘুরতেছে ওদের ব্যাস দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি যে লম্ব অক্ষ উপপাদ্য নামে একটা জিনিস আছে, যে লম্ব অক্ষ উপপাদ্য কি বলে? আই জেডটা হবে আই এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এক্স অক্ষগামী কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওয়াই অক্ষগামী কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক দুইটার যোগফলটা হবে জেড অক্ষগামী অক্ষের সাপেক্ষে, ঘূর্ণকের সাপেক্ষে ওই বস্তুটার জড়তার ভ্রামক। তাহলে এই এক্স অক্ষগামী কোন অক্ষের সাপেক্ষে যদি এর জড়তার ভ্রামক হয় আই, তাহলে নিশ্চয়ই চিন্তা করতে পারতেছো যে ওয়াই অক্ষগামী কোন অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক আই হবে, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে এই বস্তুটা সিমেট্রিক, মানে এক্স অক্ষ দিয়ে যা হবে ওয়াই অক্ষ দিয়ে তাই হবে। তাহলে আমরা বলতে পারি না যে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে 2i এর সমান, অর্থাৎ আই এক্স যদি আই হয় এবং আই ওয়াই যদি আই হয়, তাহলে আই যোগ করলে 2i হবে, এবং এই 2iটা হবে কার সমান? জেড অক্ষ। জেড অক্ষের সাপেক্ষে কি হচ্ছে? হাফ এম আর স্কয়ার, অর্থাৎ আইটা পাচ্ছি কি আমরা 1/4 এম আর স্কয়ার। তাহলে চিন্তা করো, দেখো তো যে কোন চাকতির তার ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমরা এই জিনিসটা পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি কোন চাকতির ব্যাসগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এখন চিন্তা করো যে ব্যাসার্ধর জন্য এই জড়তার ভ্রামক পাচ্ছি, আর দৈর্ঘ্যের জন্য এই জড়তার ভ্রামকটা পাচ্ছি। তাহলে বস্তুটার মোট জড়তার ভ্রামক কি হবে? বস্তুটার মোট জড়তার ভ্রামক, এবং আমরা এটা হিসাব করতেছি যে ওর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হিসাব করতেছি। এখন আমরা এ বি অক্ষের সাপেক্ষে হিসাব করতেছি, এই যে এই এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হিসাব করতেছি। তাহলে অর্থাৎ তাহলে টোটাল আই জি কি হবে? তার দৈর্ঘ্যের জন্য এম এল, এটা হচ্ছে দৈর্ঘ্য, বাই 12 এটা আমরা জানি, এবং সিলিন্ডারের ব্যাসার্ধ থাকার কারণে তার ব্যাসগামী অক্ষের সাপেক্ষে এবং ভরকেন্দ্রগামী ব্যাস অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হচ্ছে? এম আর স্কয়ার বাই 4।
তাহলে এখন যদি আমরা এই মানগুলা বসাই তাহলে আইজি এর ভ্যালুটা পাবো। আইজি এর ভ্যালু তাহলে এম এখান থেকে কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি এল স্কোয়ার বাই 12 প্লাস আর স্কোয়ার বাই 4, এটা হচ্ছে 2 কেজি ইন্টু এল এর মানটা দেওয়া আছে 1.6 মিটার, মানে 160 সেন্টিমিটার, তো 1.6 স্কোয়ার ডিভাইডেড বাই 12 প্লাস ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার, মানে 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এটা হিসাব করলে আসছে আমাদের কাছে প্রায় 0.4466 এত কেজি মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ বি অক্ষ বা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার বল। তাহলে এখন সিডি অক্ষের সাপেক্ষে কি হচ্ছে, আইসিডি, সিডি হচ্ছে গিয়ে আইজি প্লাস এম এইচ স্কোয়ার। হ্যাঁ, আইজি এর মান 0.4466 প্লাস এম এর মান 2 ইন্টু এইচ এর মান দেয়া আছে 0.6 মিটার, 0.6 স্কোয়ার। তাহলে হিসাব করলে এখান থেকে আসতেছে কত, এখান থেকে আসতেছে প্রায় 1.1667 এত কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, অর্থাৎ সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আচ্ছা, এরপরের প্রশ্নটা কি বলছে একটু চেক করি তো। এরপরের প্রশ্ন কি বলছে, তো উদ্দীপকের সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তি চাকতির ঘূর্ণন গতিশক্তির 5 গুণের অধিক গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। আচ্ছা, তাহলে আমরা সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তিটা আগে বের করি। ঘূর্ণন গতিশক্তি, আচ্ছা প্রশ্নে কি বলা, কত বলা আছে যে এটা মিনিটে 120 বার ঘুরছে, অর্থাৎ ওমেগার মানটা আমরা হিসাব করে পাবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। তাহলে সিলিন্ডারের তাইলে ই কে সিডি সিলিন্ডার, হ্যাঁ ই কে সি দিয়ে হচ্ছে সিলিন্ডার, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আমরা এই মাত্র বের করলাম, হাফ ইন্টু 1.1667 ইন্টু ওমেগা, ওমেগা বলো মানে কি 2 পাই এন বাই টি। 2 পাই এন বাই টি আমি একসাথে বসে দিই, 120 বার বলছে, 120 এবং মিনিটে বলছে, তাহলে মিনিটে যেহেতু বলছে তাহলে 60 সেকেন্ড। ঠিক আছে, তার স্কোয়ার। তাহলে এখান থেকে হিসাব করলে কি আসে 92.11 এত জুল। ঠিক আছে, এখন আসো চাকতির বলছে, তাহলে চাকতি যে বানানো হলো ওই চাকতি এখন ঘটনা হচ্ছে, একটু খেয়াল করো তো, এই যে চাকতি যেটা আমরা যদি ধরে নেই যে এই চাকতিটা সিডি অক্ষের সাপেক্ষে, মানে ওর ব্যাস আমি ধরি ঘুরছে, আমরা ধরতে পারি ব্যাসের সাপেক্ষে ঘুরছে, অথবা যে লম্ব অক্ষের সাপেক্ষে, মানে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরছে, তোমার ইচ্ছা, মানে প্রশ্নের মধ্যে ক্লিয়ারলি বলা নাই আসলে কিভাবে ঘুরছে। সো তুমি যেভাবে ইচ্ছা সেভাবে ধরতে পারো, জাস্ট প্রশ্নে বলে দিবা যে চাকতিটি, আমি ধরে নিছি যে চাকতিটি তার ব্যাস কেন্দ্রগামী ব্যাসের সাপেক্ষে ঘুরতেছে, কেন্দ্রগামী যে ব্যাসটা আছে ওই ব্যাসের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে আমরা একটু আগেই দেখছি ব্যাসের সাপেক্ষে যদি চাকতি ঘুরে তাইলে এর জড়তার ভ্রামকটা কি হচ্ছে, তাহলে এটা চাকতি চা দিয়ে লিখে ফেলি, তাহলে হচ্ছে 1/4 এম আর স্কোয়ার, এরকম আমরা দেখছিলাম। আর যদি তুমি ধরো যে কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরছে তাহলে হবে হাফ এম আর স্কোয়ার, এইটুকুই পার্থক্য। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে এটা যেহেতু প্রশ্নে বলছে একইভাবে ঘুরছে, অর্থাৎ মানে আমি ধরে নিচ্ছি যে সিলিন্ডারটা যেভাবে ঘুরতেছে চাকতিও ওই বেশগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে 1/4 ইন্টু সমবর বলেছে এর প্রশ্নের মধ্যে, তাহলে 2 ইন্টু আর এর মান দেয়া আছে 0.3। আচ্ছা, এর চাকতির ব্যাসার্ধ দেয়া আছে 30 সেন্টিমিটার, মানে 0.3 স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে কত আসবে, এটা হিসাব করলে প্রায় 7.106 এত জুল আসবে। তাহলে আমাদের বলছিল যে দেখাইতে যে
সিলিন্ডারের এই সিডি অক্ষের সাপেক্ষে ঘূর্ণন গতিশক্তি আর চাকতির ঘূর্ণন গতিশক্তি এর অনুপাতটা মানে এটা একটা আরেকটা 5 গুণের চেয়ে বেশি। তাহলে আমরা একটু হিসাব করি তো দেখি। আচ্ছা, এটা আই, তাহলে আই তো আমরা বের করলাম। তাহলে এখান থেকে ই এর মানটা কি হবে? ই কে, এটা কি চাকতির জন্য, হ্যাঁ, তাইলে হাফ আই ওমেগা স্কয়ার, হাফ আই চা ইন্টু ওমেগা স্কয়ার। তাহলে যদি বলা আছে প্রশ্নের মধ্যে একইভাবে ঘুরছে, মানে একইভাবে ঘুরছে অর্থাৎ মিনিটে 120 বার না 30 বার বলছিল, মিনিটে 120 বার ঘুরতেছে, হ্যাঁ। তাহলে এখানে যদি আমি বসাই মানগুলা, তাহলে হাফ ইন্টু 7.0106 ইন্টু 2 পাই ইন্টু 120 ডিভাইডেড বাই 60 তার স্কয়ার। এইটা হিসাব করলে আমাদের আসছে, আচ্ছা সরি আমি এখানে একটু মিস্টেক করছি। এইটা হিসাব করলে এটা আসে না, হিসাব করলে 0.045 এত কেজি মিটার স্কয়ার এর জড়তার ভ্রামকটা আসে। বেশগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এত আসে। তাহলে একটু এখানে কারেকশন 0.045। তাহলে এটা হিসাব করলে এখন কি আসবে? করলে আসছে প্রায় 3.553 এত ঝুল। তাহলে ই কে সিলিন্ডার ডিভাইডেড বাই ই কে চাকতি। তাহলে আমরা পাইছিলাম কত? পাইছিলাম 96 পয়েন্ট সামথিং, 92.11, 92.11 ডিভাইডেড বাই 3.553। তাহলে আসতেছে কি? প্রায় 25.92, অর্থাৎ একটা আরেকটার 5 গুণ কি 25 গুণের সমান প্রায়। সিলিন্ডারের সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আর চাকতির জড়তার ভ্রামক হচ্ছে একটা আরেকটা 25 গুণ প্রায়, মানে 5 গুণ না। সিলিন্ডারের জড়তার ভ্রামকটা ঘূর্ণন গতিশক্তি হচ্ছে চাকতির ঘূর্ণন গতিশক্তির 25 গুণ, প্রায় 26 গুণ, 25.92। তাহলে অর্থাৎ গুণ, অর্থাৎ 5 গুণের বেশি দেখানো হলো। শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের এই সৃজনশীলের সমাধান। আর যদি তোমরা এটা ব্যাসের সাপেক্ষে না নিয়ে লম্ব অক্ষগামী বর্গকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে নিতে, তাহলে জাস্ট এখানে 1/2 হইতো। 1/2 হইলে কি হইতো? আচ্ছা, আমি অন্য কালি দিয়ে দেখাই। 1/2 হইলে তাহলে এটা হইতো 0.09 এত কেজি মিটার স্কয়ার। তাহলে এটা হইতো, তাহলে এই জায়গাটা এটা বসাই দিলে তখন গিয়ে আরেকটা জিনিস বের হইতো, তখন গিয়ে এটা এই ঘূর্ণন গতিশক্তি বের হইতো 7.106 এত জুল বের হইতো। তখন এই জায়গায় যদি আমরা 7.106 বসাইতাম তাহলে হয়তো এটা বের হইতো কি, তখনও কিন্তু এটা বের হইতো 12.96 এত। অর্থাৎ যে মানে লম্ব অক্ষ বলুক বা ব্যাসগামী অক্ষ বলুক, দুইটাতেই আমরা হিসাব করে দেখছি যে কোনোভাবেই এর 5 গুণের কম বেরো না। সবসময় দেখা যাচ্ছে 5 গুণের বেশি। ঘূর্ণন গতিশক্তিটা সিলিন্ডারের ঘূর্ণন গতিশক্তিটা চাকতির ঘূর্ণন গতিশক্তির হিসাব করলে একটা বেরোচ্ছে 25 আর একটা বেরোচ্ছে 12। ঠিক আছে? তাইলে এইভাবে আনসার করে দিতে পারবো।